আশা করি ভালো আছেন, শুভেচ্ছা নেবেন। আজকে আমার লেখা জেনজি, জেন আলফা ও মহানায়ক এই নিয়ে কিছু কথা বলবো। লেখাটি আমার লেখা। যেমনটি বরাবর বলে থাকি, না বলে আমার উপায় নেই, সেটা হলো যে আপনারা যদি সুস্থ মননশীল চর্চার কোনো কিছু ধৈর্য ধরে শুনতে ভালোবাসেন, তাহলে আমাদের এই চ্যানেল চবুতরা এটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের উৎসাহ দিন। যাই হোক, আমি আমার লেখাটা আজকে একেবারে যে লাইন বাই লাইন পড়বো তা না, মোটামুটি পড়বো, কিন্তু মাঝে মাঝে আমার নিজের কথাবার্তাও থাকবে। যেমনটি বলেছিলাম, আজকের লেখাটির নাম হচ্ছে জেনজি, জেন আলফা ও মহানায়ক। এই প্রসঙ্গে আগে বলি যে আমি যখন ছোটবেলায় বাংলা স্কুলে পড়েছি, তখন যখন ইংরেজি অ্যালফাবেট শেখানো হতো, তখন ওই ইংরেজি অ্যালফাবেট যে সর্বশেষ অক্ষর, যেটাকে আমরা জেড বলি, জেড বলেই শিখতাম। এবং এখানে এসেও প্রথম দিকে জেড বলে ফেলতাম। তবে দেশে থাকতেই আমার যে ইঙ্গবঙ্গ বন্ধুরা ছিল, আমি তো পাতি বাংলা স্কুলে পড়া একজন ছাত্র, তাতে আমার গর্ববোধ করি। বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, কিন্তু তাহলেও আমার মনে আছে আমি যখন একটু বড় হলাম, পশ্চিমবঙ্গের বাইরে এলাম, এবং পশ্চিমবঙ্গে থাকতেও সেই সমস্ত কিছু ইঙ্গবঙ্গ ছিল, এখনো আছে, তারা আমাকে খুব হ্যাটা করতো, এই বলে কি জেড জেড বলিস, ওটাকে বলতে হয় জি। তখন আমি ভাবলাম, ও এখানে তাহলে ইঙ্গবঙ্গরা জি বলে। যাই হোক, আমার চট করে আর জেড থেকে জি হতে অনেক সময় লেগেছে, আসলে হয়নি চট করে। কিন্তু পরে যখন আমেরিকাতে এলাম, তখন দেখলাম সত্যি তো এখানে সকলেই জি বলে, কেউ জেড বলে না, জেড বলে না। তো এখন জানি না, আমাদের দেশে এখন মানে সমস্ত তো আমেরিকান শিক্ষা পদ্ধতির দিকে জোর দেওয়া হচ্ছে। আমি জানি না যে আমাদের দেশের নব্য ইঙ্গবঙ্গরা তারা কি বলে, জেড বলে, স্টিল জেড বলে, না জি বলে। যাই হোক, আর একটা জিনিস আমার খুব মানে অজানা ছিল, সেটাও বলি, যে এখানে এসে প্রথম দেখলাম, এগুলো আমার অজ্ঞতা হতে পারে, আপনারা হয়তো অনেক আগেই দেখেছেন, কিন্তু আমার অজ্ঞতাটাকে আমার স্বীকার করতে কোনো দ্বিধাবোধ করছি না, যে এখানে এসে আমি প্রথম জানলাম যে আমরা যেটাকে প্রজন্ম বলি, প্রজন্ম তো বদলায়, সেই প্রজন্মগুলোকে নানা ভাগে ভাগ করা হয়েছে এবং তার এক একটা সুন্দর সুন্দর নাম দেওয়া হয়েছে। আগেই বলেছি আমি অজ্ঞ ছিলাম। আমি এটুকু নিশ্চিত ছিলাম যে আমি জন্মেছি, এটা সত্য, কিন্তু আমি কোন প্রজন্মের সেটা কেউ যদি জিজ্ঞাসা করতো আমাকে, তাহলে আমি কিছুতেই বলতে পারতাম না আমি কোন প্রজন্মের। তো যাই হোক, আপনারা হয়তো সকলেই জানেন বা কেউ কেউ নাও জানতে পারেন। তা মূল প্রসঙ্গে যাওয়ার আগে নয়, আমরা জেনে নিই, একটু আলোচনা করে নিই যে প্রজন্ম কত রকমের হয়। প্রথম হচ্ছে নীরব প্রজন্ম, যেটাকে ইংরেজিতে সাইলেন্ট জেনারেশন বলে। এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শিশু হিসাবে বেঁচেছিলেন, অথবা তার কিছুদিন পরে জন্মগ্রহণ করেছিলেন, এবং এদের রেঞ্জটা হচ্ছে 1928 সাল থেকে 1945 সালের মধ্যে। এর মধ্যে যারা, তারা সব হচ্ছে নীরব প্রজন্ম, সাইলেন্ট জেনারেশন। আর তারপরের যে জেনারেশনটা, সেটা হচ্ছে আপনার বেবি বুমার্স। আমি সাইলেন্ট জেনারেশনটাকে নীরব প্রজন্ম বলেছি বাংলা করে, কিন্তু বেবি বুমার্স এর কি ঠিক বাংলা হবে সেটা না আমার জ্ঞানের পরিসীমার মধ্যে নেই, আমি এর বাংলা করতে পারলাম না, তাই বেবি বুমার্সই বললাম। এরা কিন্তু জন্মেছে একেবারেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার পরে, মানে এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রজন্ম। এদের জন্মটা হচ্ছে 1946 থেকে 1964 সালের মধ্যে। এবং একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এরা যখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, সেই প্রাপ্ত বয়স্ক হবার গতিপথে এরা কিন্তু নানান বড় বড় সামাজিক পরিবর্তনের সাক্ষী ছিল। এটা এদের একটা কি বলবো
সার্থকতা বলবো না কি বলবো যে এটা সৌভাগ্য, জানি না সৌভাগ্য কিনা, যাই হোক এটা ছিল। এরপরে মানে 1965 সাল থেকে 1980 সালের মধ্যে যারা জন্মেছে তাদের বলা হয় জেনারেশন এক্স। জেনারেশন এক্স এরা কিন্তু আগের যে দুটো প্রজন্মের কথা বললাম তাদের থেকে কিন্তু অনেক বেশি স্বাধীন চেতনা হিসাবে নিজেদের প্রকাশ করেছে। এরা ব্যাপক অর্থনৈতিক পরিবর্তন দেখেছে এবং এরাই সেই প্রজন্ম যারা ওই কম্পিউটার প্রযুক্তি উত্থানের সময় বেড়ে উঠেছে। কম্পিউটার প্রযুক্তি যখন পশ্চিমবঙ্গে প্রথম এলো আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই সময় প্রবল বিরোধিতা হয়েছিল যে সারা পৃথিবীর মানে সারা পশ্চিমবঙ্গের সব চাকরি খেয়ে নেবে, এ সমস্ত বিরোধিতা হয়েছিল। তাকে সেই প্রসঙ্গটা আলাদা প্রসঙ্গ, সেটা যাচ্ছি না, শুধু কম্পিউটার প্রযুক্তি বেড়ে উঠছে যখন সেই সময় এরা জন্মগ্রহণ করেছে। আর এর পরের যে প্রজন্ম সেটাকে বলা হয় মিলেনিয়ালস বা জেন ওয়াই। এরা জন্মেছে ওই 1981 সাল থেকে 1996 সালের ওই সময়টার মধ্যে। এখন এরা অনেক কিছু দেখেছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলবো জানি না, কিন্তু এরা কিন্তু একটা ডিজিটাল বিপ্লব দেখেছে। ডিজিটাল বিপ্লব এটা কিন্তু এই সময় হয়েছিল। এছাড়া এরা ওই যে 9/11 যেটাকে বলি টুইন টাওয়ার ধ্বংস হওয়া দেখেছে। আর আরেকটা হচ্ছে এই সময় এরা কিন্তু বহু আর্থিক একটা, বিশেষ করে 2008 সালের সময় একটা ভয়াবহ অর্থনৈতিক মন্দা বলুন বা সংকট বলুন সেটা এসেছিল, সেটারও সম্মুখীন হয়েছে। এর পরের যে জেনারেশন মানে 1997 সাল থেকে 2012-র মধ্যে যারা জন্মেছে তাদের বলা হয় জেনারেশন জি। এইখানেই হচ্ছে জি, আমি বলতাম জেড, বাট আমি এখন আমেরিকায় থাকি, আমাকে বলতে হবে জি। ইঙ্গবঙ্গরাও আশা করি জি বলে, তো এদের সংক্ষেপে বলা হয় জেন জি। এই জেন জি এরা কিন্তু আরো উন্নততর ডিজিটাল প্রযুক্তিতে নিমজ্জিত হয়ে আছে। এরা স্মার্টফোন ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, যেমন টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউব, ফেসবুক, এরকম নানা ভার্চুয়াল মাধ্যমে একেবারে গলা অবধি ডুবে আছে। আপনি দেখবেন যে কোনো এই জেনজি, কেন জেনজির বা জেন পরের যেটা বলবো, এরা এই প্রজন্মের ছেলেমেয়েরা যখন দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে, হাতটাতে দুটো হাতে আইফোনটা বা স্মার্টফোন ধরে, তখন ঠিক মনে হয় না যে এরা একদম একটা ছোট হাতের ইংরেজি এফ অক্ষর, যেটা আপনার ফেসবুকের আইকন, একদম মনে হয় যেন একটা ফেসবুকের আইকনটা বোধহয় ওইখান থেকেই নিয়েছে। যে জেনজির প্রজন্ম যখন মাথা নিচু করে ওই ফোনটার উপরে সোজা হয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, তাকে ঠিক একটা শর্ট ছোট হাতের এফ অক্ষরের মতোই লাগবে। তবে এরা এত বেশি প্রযুক্তির মধ্যে ডুবে থাকলেও এরা কিন্তু মনে রাখতে হবে যে এরা কিন্তু ওই কোভিড-19 জন্য অনেক ভুগেছে। বিশেষ করে ওই যে সাইকোলজিক্যাল যে সমস্ত মানসিক যে সমস্যাগুলো এদের সময় কিন্তু এরা ভুগেছে এই কোভিড-19 কারণে। 2013 থেকে 2025 পর্যন্ত যারা জন্মেছে তাদের বলা হয় জেনারেশন আলফা বা জেন আলফা। এরাই প্রথম প্রজন্ম যারা কিন্তু একবিংশ শতাব্দীতে জন্মেছে, একেবারে একবিংশ শতাব্দীতে, কোনো ওভারল্যাপ নেই তার আগের শতাব্দীর সঙ্গে। এরাই প্রথম প্রজন্ম যারা কিন্তু ওই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পেয়েছে এবং আগের যে ডিজিটাল প্রযুক্তিগুলো ছিল তার আরো অনেক উন্নততর রূপকে ধারণ করছে, মানে পাচ্ছে, তার সুযোগ সুবিধা পাচ্ছে। প্রযুক্তি তো বাড়বে, এরপরে আসবে হয়তো জেন আলফা গেল, জেন বিটা, এইভাবে গড়াতে থাকবে। প্রযুক্তি এমনভাবে যাচ্ছে যে আর আমরা সারা পৃথিবীতে রাজনৈতিক পরিস্থিতি এমন ঘোরতর সংকট এবং বিপজ্জনক হয়ে উঠছে, আমার মাঝে মাঝে মনে হয় কবি সুকান্ত যে লিখেছিলেন তার ছাড়পত্র কবিতায়, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি,
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। কেন জানি না একটা হতাশা বোধ আসে। আমরা রাজনৈতিক মূল্যবোধ, ব্যক্তিগত মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা যেভাবে হারাচ্ছি, সেটা সমাজে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা বোধহয় আর এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে পারবো না, পাড়ি জমাতে হবে ভিন গ্রহে। এই জন্যই আমি বলি যে, আমার ছেলেকে বলি যে তোর যখন ছেলে মেয়ে হবে তারা বোধহয় আর পৃথিবীতে থাকতে পারবে না। তারা বলবে, বাবা বা মা, আমি পড়াশোনা করতে এমআইটি যাব। আমরা বলি না, ভালো ছেলে মেয়ে হলে তুই এমআইটিতে পড়াশোনা করবি। তোর ছেলে মেয়েও বলবে, কিন্তু সেই এমআইটি আর এই পৃথিবীর এমআইটি হবে না, ওটা হবে মার্স ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওখানে তো চলছে যে একটা কিভাবে থাকা যায় তার ব্যবস্থা করা। আমরা হয়তো পৃথিবীকে বাসযোগ্য করে রাখতে পারবো না, এবং সেদিকেই আমাদের ধাবিত হতে হবে। কিছুটা হাসি করে বললাম, কিন্তু জানি না সত্যি কি হবে। যাই হোক, এই যে এতগুলো জেন জেনারেশন এর নামগুলো করলাম, তার একটা কারণ আছে। কারণ আপনি জানেন যে আমাদের বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার, তার জন্ম হয়েছিল 1926 সালের 3রা সেপ্টেম্বর। মানে উনি জন্মেছিলেন ওই যেটাকে বলে সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম, বাংলায় করলাম সেখানে। এই মুহূর্তে যে জেনারেশনটা চলছে, জেন আলফা, সেই প্রজন্ম কিন্তু এই নীরব প্রজন্মর থেকে 5 প্রজন্ম দূরে, অনেক দূরে। আর বিশেষ করে আজকের দ্রুত প্রগতিশীল যুগে বছরে বছরে যে হারে অগ্রগতি হচ্ছে, মানে প্রগতির অগ্রগতি হচ্ছে, তার ফলে এই নীরব প্রজন্মর থেকে এই জেন জি বা জেন আলফা, এই প্রজন্মের যে পার্থক্য, সেটা কিন্তু অতি দ্রুত হারে বাড়ছে। তার ফলে আজকে উত্তম কুমারের জন্মদিনের দিন আমার মনে হলো, আচ্ছা এই যে যারা জেন জি বা জেন আলফা, তারা কি উত্তম কুমারকে আদৌ জানে, ভাবে বা চিন্তা করে, কিভাবে দেখে? এইটা আমার একটা কিন্তু মনে হয়েছিল। আর আরেকটা মনে হয়েছে যে যখন এগুলো ভাবি, বা আমার বন্ধু বান্ধবদের ছেলে মেয়ে, বা আমার ভাইঝি ভাইপো এদের ছেলে, বা ভাইঝি এদের সঙ্গে কথা বলি, তখন এক একটা সময় মনে হয়েছে যে এই যে জেন জি যারা, জেন আলফা যারা, তারা ওই মহানায়ক উত্তম কুমারের নামটা জানে, এবং তাকে অনেকটা ওই সাংস্কৃতিক প্রতীক, একটা সাংস্কৃতিক জীবন্ত স্মৃতি বলছি এই অর্থে যে যে স্মৃতিটা চিরকাল সকলে মনে রাখছে আর কি, সেই হিসেবে জীবন্ত। আর তারপরে তারা মেট্রো রেলের মধ্য দিয়ে যাতায়াত করে, স্টেশনের নাম করা হয়েছে মহানায়ক উত্তম কুমার। এইভাবে কথা বলে মনে হয়েছে তারা মহানায়ক উত্তম কুমার নামটা একটা মেট্রো স্টেশনের সঙ্গে ল্যান্ডমার্ক হিসাবে যতটা সম্পৃক্ত করতে পারে নিজেদের, বা আমি বলবো অনেকজন অনেকটা সহজে সম্পৃক্ত করতে পারে, দু একজন ছাড়া, তাছাড়া কিন্তু এই উত্তম কুমারের ছায়াছবি, তাকে নিয়ে আলোচনা করা, এই সমস্ত নিয়ে তাদের মধ্যে খুব একটা যে উৎসাহ আছে, বা তারা এই ছায়াছবি নিয়ে নস্টালজিক হয়ে পড়ছে, তা কিন্তু আমার মনে হয় না, বরং উল্টোটাই মনে হয়। এরা মহানায়ক উত্তম কুমারকে বরং বাঙালি সাংস্কৃতিক উত্তরাধিকার বা আধুনিক অনুরণনের একটা বস্তু হিসাবে বা স্তম্ভ হিসাবে, বা উত্তম কুমারকে একটা বাংলা সিনেমার স্থায়ী আইকন হিসাবে খাড়া করে হবে, একটা গর্ববোধ করে যে আমাদের মহানায়ক উত্তম কুমার ছিল বাংলা সিনেমার গর্ব, ওইটুকুই, তার বেশি নয়। তার কারণ হচ্ছে সমাজটা এতটা পাল্টেছে এই 5টা প্রজন্মের মধ্যে, এবং এই পাল্টানোর গতি এত দ্রুত বাড়ছে বছর থেকে বছরে, যে আর তার সঙ্গে সামাজিক মূল্যবোধ একইভাবে পাল্টাচ্ছে। দৈনিক দিনগত যে পাপক্ষয়, তার গতিপথে প্রযুক্তিগত তফাৎটা এত দ্রুত বাড়ছে যে ক্রমবর্ধমান দূরত্ব এবং প্রাসঙ্গিকতার যে সংযোগ, সেই থেকে বিচ্ছিন্ন হতে 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 হতে
এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে আজকের প্রজন্মের অনেক কিশোর কিশোরী উত্তম কুমার বা তার চলচ্চিত্রের সঙ্গে নিজেদের সম্পর্ক স্থাপন করতে বাস্তবিক অর্থে পারে না। ওই বাবা মা জোর করে এখনো, কারণ কিছু প্রজন্ম তো বেঁচে আছে যারা অ্যাকচুয়ালি উত্তম কুমারের ছবি দেখেছে, তাই না? তো তাদের একটা তাগিদ আছে, তাদের একটা ভেতরে বাঙালি আনার তাগিদ আছে। আমরা মাঝে মাঝে সেই তাগিদটা উথলে পড়ে, ছেলেমেয়েরা দেখছে না, ছেলেমেয়েরা উত্তম কুমার দেখছে না, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য তাদের কিছুটা কি বলবো, তাদের জন্য, বাবা মায়ের জন্য, তাগিদের জন্য, তো তাদের তাগিদের জন্য ওই রাজার পারিষদ দল থাকে না, যারা রাজা যা বলে তাই হ্যাঁ 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 করে, এরকম টাইপের অনেকটা স্তাবক গোষ্ঠীর মতো বাবা মাকে সন্তুষ্ট করার জন্য ওই কিছুটা তালে তাল দিয়ে যায়। কিন্তু মন থেকে তারা উত্তম কুমারকে বা মহানায়ককে আমরা যেভাবে ধারণ করেছি আমাদের শয়নে, স্বপনে, সেটা কিন্তু তারা করতে পারে না, সেইভাবে তারা ধারণ করে উঠতে পারে না। এ কথা বললেই আপনাদের অনেকে একদম আমার সঙ্গে মানে মত পার্থক্য তো হবেই, হয়তো আমাকে সামনে পেলে রে রে করে উঠবেন, কিন্তু এর মধ্যে একটা বাস্তবতা কিন্তু আছে। এটাকে আপনি ওই উট পাখি যেমন বালির নিচে মুখ গুজে দিয়ে ভাবে সারা পৃথিবী শান্ত, সবকিছু ঠিক আছে, সেভাবে বললে তো হবে না। এটা সত্য কথা, এর মধ্যে বাস্তবতা আছে। আমি কথা বলেছি অনেকের সঙ্গে, আমার মনে হয়েছে এরা এরকম ভাবে যে এদের কাছে এই যে সাদা কালো ছবিগুলো, এরা তো সাদা কালো ছবি কোনোদিন দেখেইনি, এদের কাছে এই সাদা কালো ছবিগুলো অনেকটা ভুতুরের মতো, বড্ড ভয়াবহ, বলে ভয়াবহ। আবার এদের কাছে মনে হয় এই ছবিগুলো কি ধীর গতির, কোনো অ্যাকশন নেই, কিছু নেই, সব সময় একটা ন্যাকামি, বড্ড আবেগপ্রবণ, বড্ড প্যান প্যানে এবং বিরক্তিকর, এরকম এরকম ধরনের এরা শব্দ ব্যবহার করে আর বলে। যদি আপনি খুব সুন্দরভাবে মিশতে পারেন, তাহলে দেখবেন এরা এগুলো বলছে, নিজেদের মধ্যে বলছে, হয়তো আমাদের সামনে বলবে না, কিন্তু আপনি যদি মিশতে পারেন এরা বলবে। আমাদের রাগ হতে পারে, কিন্তু কিন্তু এরা তাই বলে। বাড়ন্ত এই প্রজন্মগত ব্যবধানের ফলে আজ অনেক কিশোর কিশোরী মহানায়ক উত্তম কুমারের চলচ্চিত্রের সঙ্গে নিজেদের সাথে যুক্ত হওয়া একেবারে কঠিন বলে মনে করে। আমরা যারা জেনারেশন এক্স এর ধারে কাছে বড় হয়েছি, তারা উত্তম কুমারের চাহনিতে যে আকর্ষণ বোধ করি, তার চলনে বলনে কথনে, যে একটা পুরুষকে দেখতে পাই, যে পৌরসত্বকে দেখতে পাই, অবাক হবেন এই জেনারেশন আলফা, এমনকি জেনারেশন জি, বা উল্টো করে বলা উচিত জেনারেশন, না ঠিকই বলেছি, জেনারেশন আলফা এবং জেনারেশন জি, কারণ জেনারেশন জি আগে জেনারেশন আলফার। তারা কিন্তু এই চাহনি, এই যে চলন বলন কথন, এর মধ্যে একটা নরম পুরুষত্ব, ভদ্র ভাষায় বলতে গেলে আসলে তারা বলে এটা অনেকটা মেইলি ব্যাপার, যেন তার লুক মেইলি, যার চলন বলন কথন মেইলি। এই প্রজন্মের সাথে খোলাখুলি কথা বলেছি বলেই এটা আমার মনে হয়েছে যে জেন জির সঙ্গে বা জেন আলফার সঙ্গে মহানায়ক উত্তম কুমারের দৃঢ় একটা সম্পর্ক আছে, বা এদের সঙ্গে এরা উত্তম কুমারের সঙ্গে নিজেদেরকে দৃঢ়ভাবে সম্পৃক্ত করতে পারে, এর কোনো প্রমাণ কিন্তু আমরা পাইনি, আমি পাইনি, আমার মনে হয়নি। আপনার যদি মতামত থাকলে অবশ্যই জানাবেন। এবং আর একটা জিনিস আমি দেখলাম যে পশ্চিমবঙ্গে একবার ওই যে রেডিট, REDDIT, যদি বাংলাটা ঠিক, বানানটা ঠিক করে থাকি, এই বলে একটা সংস্থা আছে যারা ছায়াছবি, যাদের কাছ থেকে ছায়াছবি আপনারা দেখতে পারেন, খবর আছে, অনেক কিছু আছে। তারা একটা সমীক্ষা করে। সেই সমীক্ষায় তারা বলে যে রেডিট ব্যবহারকারী যারা, তাদের মধ্য থেকে বোঝা যায়, তাদের যে তথ্য, তাদের থেকে পাওয়া যে তথ্য, সেখান থেকে বোঝা যায় যে উত্তম কুমার তো দূরের কথা, এই যে প্রজন্ম জেন জি, জেন আলফা, এরা বাংলা সিনেমাই প্রায় দেখে না। তারা মানে অলমোস্ট শতভাগ, খুবই কম, অলমোস্ট শতভাগ বলিউডের দিকে ঝুঁকে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে ফিরে আসবো, তার আগে একটা কথা অবশ্য আমার বলে রাখা উচিত, যেটা না বললে হবে না। সেটা হচ্ছে যে বাংলা ছায়াছবির নায়ক বা মহানায়ক বলবো উত্তম কুমার, এটা আমরা জানি, কিন্তু বাংলা তো আর শুধু পশ্চিমবঙ্গে না, বাংলাদেশেও। তো সেই হিসাব, বাংলাদেশে বাংলা জাতীয় ভাষা, একটা রাষ্ট্রভাষা, তো সেই হিসাবে আপনি যদি ভাবেন যে বাংলাদেশে কি তাহলে উত্তম কুমারকে মহানায়ক হিসেবে দেখা হয়,
সেটা কিন্তু নয়। এই প্রসঙ্গে আসলে সত্যি বলে রাখা উচিত যে বাংলাদেশের ক্লাসিক আইকন কিন্তু উত্তম কুমার নন, তাদের নিজেদের আইকন আছে। আর সত্যি কথা বলতে কি হবার কথাও নয়। তবে আমার জানা মতে উত্তম কুমার এখনো বাংলাদেশে, বিশেষ করে যারা বয়স্ক এবং বাংলা সিনেমা প্রেমী তাদের কাছে বাংলা ছায়াছবির জগতে উত্তম কুমারের একটা গভীর কি বলবো সম্মান আছে। মানে তারা উত্তম কুমারের প্রভাবকে, বাংলা সিনেমায় উত্তম কুমারের প্রভাবকে তারা স্বীকার করেন। অতি সম্প্রতি যখন ওই 2024 সালে শর্মিলা ঠাকুর গেছিলেন, তখন মানে ঢাকায় গেছিলেন কোনো একটা ইভেন্টে, আমি ঠিক খেয়াল নেই, মিডিয়া ইভেন্টে, তখন তাকে একজন সাংবাদিক জানিয়েছিলেন যে বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অতুলনীয় জনপ্রিয়তা এবং তার যে প্রভাব সেটার তিনি প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যারা সিনেমা নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, দেখুন এই যে উত্তম কুমার, তিনি আজকে ইতিহাস, কিন্তু তার যে সমস্ত কি বলবো সিনেমা গুলো, সেগুলো তো একটা প্রামাণ্য হিসেবে থাকে, তার উপর ভিত্তি করে মানুষ অনেকে একটু শেখে। তো সেই হিসেবে তারা কিন্তু মনে করেন যে উত্তম কুমারের অতুলনীয় জনপ্রিয়তার পাশাপাশি তার সবকিছু কিন্তু একটা প্রামাণ্য ইতিহাস হিসাবে থাকে পরবর্তী প্রজন্মের শিক্ষার জন্য। যাই হোক, এটা আমার মনে হলো বলা উচিত, সেই জন্য বলে দিলাম। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে যে কি যেন বলতে যাচ্ছিলাম, মূল বক্তব্যে ফিরে আসা উচিত। তাহলে এই যে নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, যখন এখন চলছে জেনারেশন আলফা, তার আগে জেন জি, তাহলে এই যে জেন জি, জেন এক্স, এরা কি করে, এরা কি ভালোবাসে? এরা আসলে মাল্টিপ্লেক্স গামী দর্শক। এরা রোমান্টিক মুভি ভালোবাসে, হরর মুভি ভালোবাসে, কমেডি ভালোবাসে। এরা সবসময় একটা মিডিয়া এক্সপোজার চায়, এরা টিকটক করে, ইনস্টাগ্রাম করে, স্ন্যাপচ্যাট করে, ফেসবুক করে, ইউটিউব শর্টস বানায়, ফেসবুক রিল করে, এই সমস্ত করে। আর এই প্রজন্মের সত্যি কথা বল কি ধৈর্যটাও খুব কমে যাচ্ছে। আমরা হয়তো, আমার বাবা মারা হয়তো আমাদের বলতেন তোদের ধৈর্য কমে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু সত্যিই কমে যাচ্ছে। আপনি যদি দেখেন যে আপনি একটা শর্টস বানালেন, ইউটিউব শর্টস বানালেন বা ফেসবুক রিল করলেন, আপনি দেখলেন কিনা, এটার মাপকাঠি কি? এটার মাপকাঠি হচ্ছে 3 সেকেন্ড। মানে আপনি যদি 3 সেকেন্ড ধরে, এই যে আমি যদি বলছি, এটা যদি আপনি 3 সেকেন্ড দেখেন, আমি কৃতজ্ঞ, কারণ মানে ইউটিউব বলবে যে এটার একটা ভিউ হয়েছে। এই হচ্ছে আমাদের আজকালকার দিনের ধৈর্যের মাপকাঠি। সেই হিসাবে দেখতে গেলে এদের ধৈর্য খুব কমে গেছে। এরা খুব সোয়াইপ করে, মানে একটার থেকে একটা সোয়াইপ করে, 2-3টে কথা শুনে মোটামুটি একটা ধারণা করে নিয়ে আবার চলে যায়। আর ওই যে বললাম 3 সেকেন্ড করলেই তো একটা ভিউ হয়ে গেল। আরেকটা কথা হাস্যকর হলেও মনে এটা সত্যি কথা, যে আমরা যারা ওই অনেক আগের প্রজন্মের, তাঁরাও কিন্তু এদের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে গিয়ে শিং ভেঙে বাছুরের দলে ভিড়ছি, এবং আমরাও ওই ইউটিউব শর্টস করছি, ফেসবুক রিল করছি, এবং অনেক সময় সুস্থ মননশীল চর্চা না করে খুবই সস্তা মানে সস্তা ধ্যান ধারণার রিল বা শর্টস বানিয়ে কিছুটা টিভি বাড়ানোর চেষ্টা করছি, এবং টাকা পয়সা মানে কড়ি বানানোর চেষ্টা করছি। এটা সত্যি কথা। এত কিছু তো বললাম, তাহলে আমি কি মনে করি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারকে পরবর্তী প্রজন্ম, মানে এখন তো জেন জি, জেন আলফার কথা বললাম, পরে আসবে জেন বি, কিভাবে বাঙালির স্মৃতিতে থাকবে? তারা কি থাকবে, মনে রাখবে উত্তম কুমারকে? এখন আমার কি মনে হয় জানেন তো, আমি মনে করি উত্তম কুমার 1980 সালে মারা গেছেন, অনেক দিন হয়ে গেল। তা হলেও মহানায়ক উত্তম কুমার তাঁর নিজ মহিমান্বিত স্থানে বাঙালির মনে, মানে পরবর্তী বাঙালি প্রজন্মের মনেও চিরকাল অধিষ্ঠিত থাকবেন। আমরা যেভাবে ধারণ করছি, পরবর্তী প্রজন্ম সেভাবে ধারণ করবেন, এবং সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। কিন্তু তিনি অবিনশ্বর থাকবেন বাঙালির হৃদয়ে। তাকে তারা ভিন্নভাবে ধারণ করবেন ঠিকই, কিন্তু অবিনশ্বর থাকবেন তাদের মনেও। আরেকটা
তথ্য কয়েকটা দিই যে উত্তম কুমারকে কিন্তু ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা হিসাবে বিবেচনা করা হয়, যিনি 1950 থেকে 1970-এর দশক পর্যন্ত বাংলা চলচ্চিত্রে একেবারে একচ্ছত্র মহানায়ক হিসাবে আধিপত্য বিস্তার করেছিলেন। উত্তম কুমারের নানান সৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গে খুবই ভালোভাবে সংরক্ষিত করা আছে। সত্যজিৎ রায় তাকে বলেছিলেন একজন প্রকৃত তারকা, মহানায়ক। তাকে বলেছিলেন মহানায়ক। আপনারা সত্যজিৎ রায়ের মহানায়ক সিনেমাটাও নিশ্চয়ই দেখেছেন। আবার ওদিকে ফোর্বস ইন্ডিয়া ওই নায়ক ছবিতেই তার অভিনয়কে ভারতীয় সিনেমার যদি 25টা সেরা অভিনয়ের তালিকা করা যায়, তার মধ্যে একটি বলে তারা মনে করেছে। আর এই যে উত্তম কুমারের যে ধ্রুপদী চলচ্চিত্রগুলো আছে সেগুলো প্রেক্ষাগৃহে পুনঃপ্রকাশিত হচ্ছে সবসময়, এবং সেগুলো দর্শকদের কাছে নিয়ে আসছে নানাভাবে। তাদের কালজয়ী আবেদনকে এর ফলে আরো শক্তিশালী করা হচ্ছে। আর সাংস্কৃতিক কমিটি যারা আছে, বাঙালি সাংস্কৃতিক কমিটি বা মহানায়ক উত্তম কুমারের ভক্তরা, তারা প্রতি বছর তাকে সম্মান জানাতে নানান রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকেন, এবং এটাও আমাদের স্মৃতিশক্তিকে পুনর্জীবিত করে। মহানায়কের যে কীর্তিকলাপ তাকে আমাদের কাছে বারবার তুলে ধরা হয়। যেমন এই যে তার যখন জন্মবার্ষিকী হয় তখন নৃত্য, সঙ্গীত, বিশেষ অনুষ্ঠান হয়, টিভিতে নানা রকম অনুষ্ঠান হয়, এগুলো খুব ভালো। 2012 সাল থেকে পশ্চিমবঙ্গ রাজ্য তার নামে বার্ষিক মহানায়ক সম্মান পুরস্কার প্রদান করে আসছে। আগেই বলেছি যে কলকাতা মেট্রোতে একটা স্টেশনের নামই করা হয়েছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এগুলো একটা ল্যান্ডমার্ক, এবং এই ল্যান্ডমার্ক থাকার ফলেও কিন্তু তিনি প্রতিদিন আমাদের কাছে আসছেন কোনো না কোনোভাবে, তাই না? আমরা তাকে মনে রাখতে পারছি। মহানায়ক উত্তম কুমার, ল্যান্ডমার্ক স্টেশনে নামলাম, মহানায়ক। যে জানে না সেও জিজ্ঞেস করবে, ভাববে একটু যার অনুসন্ধিৎসা আছে, ইভেন সেটা অবাঙালিও হতে পারে, যে আচ্ছা মহানায়ক উত্তম কুমার কে, হু ইজ মহানায়ক উত্তম কুমার, সে জানতে চেষ্টা করবে। এটাও একটা দরকার। আর আসন্ন যে 100তম জন্মবার্ষিকী উদযাপনের আয়োজন করা হচ্ছে, সেখানেও আশা করছি যে তার নানা রকম দুর্লভ ছবি, ব্যক্তিগত নিদর্শন, স্মারক প্রদর্শন করা হবে, অনেক বেশি আলোচনা করা হবে তার জীবন ও কর্মকাণ্ড নিয়ে, যেটা জনসাধারণের আগ্রহকে আরো বাড়িয়ে তুলবে। এখন তার কর্মকাণ্ড নিয়ে অনেক লেখি কিন্তু অনেক হয়েছে, কাগজে, পত্রিকায়, সব জায়গাতেই হয়েছে। আমি একটা বলবো, যেমন সায়ন দেব চৌধুরী বলে একজন আছেন, তিনি উত্তম কুমার এ লাইফ ইন সিনেমা এই বলে একটা বই লিখেছেন। সেখানে কিন্তু বেশ পাণ্ডিত্যপূর্ণ গবেষণা ভিত্তিক একটা জীবনের আলোচনা করা হয়েছে। এখানে তার চলচ্চিত্রের ক্যারিয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিরকম ছিল, তার উত্তরাধিকার কিভাবে বহমান হয়ে থাকবে, সেগুলোকে গভীরভাবে পরীক্ষা ও পর্যালোচনা করা হয়েছে। এই ধরনের কাজগুলোকে যারা সিনেমাটোগ্রাফি পড়েন বা নিছকই সাংস্কৃতিক নানা বিষয় নিয়ে পড়াশোনা করেন বা গবেষণা করেন, এই সমস্তগুলোকে কিন্তু সেইগুলোর ক্ষেত্রেও একটা ঐচ্ছিক পাঠ হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং আমরা জানি না, কোনোদিন হয়তো এইগুলো সিনেমাটোগ্রাফি যে কোর্স হয় সেখানে হয়তো এগুলো ব্যবহার করা যেতে পারে। তবে এক কথায় বলতে গেলে এই যে গবেষণামূলক ফলাফলগুলি আছে সেইগুলোকে একাডেমিক আলোচনায় চলচ্চিত্র তো একটা তত্ত্ব থাকে, চলচ্চিত্র তত্ত্ব বা দক্ষিণ এশিয়া সম্বন্ধে যারা অধ্যয়ন করছে তাদের ক্ষেত্রে এখানকার সংস্কৃতি কেমন, সেই সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ক কোর্সে কিন্তু পড়ানো যেতে পারে। আর এইবার শেষ করে আনছি, পরিশেষে আমি একটা কথা বলতে চাই, আমরা তো নানাভাবে শ্রদ্ধাঞ্জলি জানাই। তো সেই শ্রদ্ধাঞ্জলি জানাতে বা তার যে শৈল্পিক জীবন, মহানায়ক শৈল্পিক জীবন, তার পুনরুজ্জীবন ঘটাতে নির্মাতারা নানা রকম ভাবে তাকে আবার তুলে আনছেন নতুনভাবে। সম্প্রতি সৃজিত মুখার্জি অতি উত্তম বলে একটা ছবি করেছেন 2024-এ মনে হচ্ছে, 2024-এই। সেখানে তিনি নানান আর্কাইভাল ফুটেজ অন্তর্ভুক্ত করেছেন সেই ছবিতে। আর এই
ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করা হয়েছে এবং উত্তম কুমারের পর্দায় প্রত্যাবর্তন, মানে এআই ব্যবহার করে উত্তম কুমারের পুনরায় পর্দায় প্রত্যাবর্তন একটা এই ছবির অভিনত্ব বলে মনে হয়েছে। আমাদের যে হিন্দি সিনেমার মেগাস্টার অমিতাভ বচ্চন তিনিও এই ছবিটির প্রশংসা করেছেন। আমার মনে হয় এগুলোর খুব গুরুত্ব আছে, কারণ এইগুলো সঙ্গে যেহেতু এআই ব্যবহার করা হয়েছে এবং এআই ব্যবহার করার ফলে সৃজিত মুখার্জি কিন্তু এর মাধ্যমে এই যে জেন জি বা জেন আলফা বা পরবর্তী প্রজন্ম, তাদের কাছে মহানায়ক উত্তম কুমারের যে কীর্তিকলাপ, মানে কর্মকাণ্ড, তার পুনরাবিষ্কারের সুযোগ করে দিচ্ছেন তিনি। এইভাবেই মানে পরবর্তী প্রজন্ম উত্তম কুমারকে আবার চিনতে পারবে, কেন তিনি মহানায়ক হলেন, কেন পূর্ববর্তী প্রজন্ম এই মহানায়ক উত্তম কুমারের প্রতি এতটা আবেগপ্রবণ এবং নস্টালজিক, সেটা তারা ধরতে পারবে। এই ধরিয়ে দেওয়াটা খুব জরুরি। আমার মনে হয় সেই জন্যই আগেই বলেছিলাম যে আমরা যেভাবে মহানায়ক উত্তম কুমারকে ধারণ করছি, আবেগপ্রবণ হচ্ছি, পরবর্তী প্রজন্ম সেইভাবে ধারণ করতে পারবে না। তার জন্য রাগ করার কোনো দরকার নেই। তারা যাতে মহানায়ক উত্তম কুমারকে ধারণ করতে পারে, তাদের মতো করে, এই যেমন এআই করে সৃজিত মুখার্জি করেছেন, তাদের মতো করে এই নতুন নতুন প্রজন্মের কাছে মহানায়ককে পুনরাবিষ্কার করার সুযোগ করে দিতে হবে। সেই জন্য আমি সৃজিত মুখার্জির কাছে খুবই ধন্যবাদ, মানে আমি বলবো আমি সৃজিত মুখার্জির কাছে ব্যক্তিগতভাবে খুবই ধন্য মনে করি এবং খুব ভালো কাজ করেছেন। আর আমার মনে হয় এইভাবেই মহানায়ক উত্তম কুমার বাঙালির হৃদয়ে চিরকাল মহানায়ক হয়েই থাকবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতামত জানালে খুব বাধিত হব। আবার শেষ করার আগে বলি যে আমরা যে চ্যানেলটি শুরু করেছি, যার নাম চবুতরা, আপনারা জানেন চবুতরা মানে কি, কেন আমি এই চ্যানেলটির নাম চবুতরা দিয়েছি সেটাও আমি বলেছি। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবার সংখ্যা বাড়লে তবে তো আমরা একটু উৎসাহিত হই। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, আর যদি কমেন্ট করেন তাহলে তো আমরা আরও বাধিত হব। আমাদের যখন যেরকম মনে হবে বিষয়বস্তু নিয়ে একটা সুস্থ মননশীল চর্চার মধ্যে থাকতে পারবো। এই চ্যানেলটিতে কিন্তু মোটামুটি আমরা চেষ্টা করি আমাদের কি মনে হয় বা সেই সমস্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলতে আমার মতো করে। তো আশা করি ভালো থাকবেন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে কোনো একদিন কোনো সময়। শুভরাত্রি।